আচ্ছা, আমরা আজকে সিকোয়েন্স অফ ফাংশনস তো আমরা কিছু করেছি, প্রবলেম করেছি, থিওরেম করেছি। আজকে আমরা কিছু প্রবলেম আর কিছু থিওরেম করবো এবং সেই থিওরেমের উপর বেস করে আরও কিছু প্রবলেম করবো, ঠিক আছে? তো প্রথম প্রবলেম হচ্ছে আমাদের প্রথম প্রবলেম fn x equals to x square e to the power minus nx on close to 0 opening theory। এটা হচ্ছে আমাদের প্রবলেম, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি করবো, এর পয়েন্ট ওয়াইজ লিমিট বের করবো, ঠিক আছে? যেভাবে করেছি সেই একই রকম পয়েন্ট ওয়াইজ লিমিট। কি হচ্ছে প্রথমে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fn x সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস nx। ভালো করে লক্ষ্য করো, এখানে n এখানে কি কার উপরে মানটা নির্ভর করবে, n এর উপরে। x তো এখানে ধরে নাও x কনস্ট্যান্টেরই কাজ করছে, ঠিক আছে? তাহলে এখানে যদি n টেন্ডস টু ইনফিনিটি করে e টু দি পাওয়ার মাইনাস nx মানে 1 বাই e টু দি পাওয়ার nx লিখতে পারি। আর n টেন্ডস টু ইনফিনিটি হলে কি হয়ে যাচ্ছে, ভ্যালুটা উপরে x স্কয়ার কি হয়ে যাচ্ছে, অবভিয়াসলি 0 ফর অল x বিলংিং টু ওপেন ক্লোজড। হয়েছে? তাহলে এটা আমরা পয়েন্ট ওয়াইজ লিমিট পেয়ে গেলাম। এবার আমরা কি করব, mn, 2 নম্বর mn বের করব। mn কি, সুপ্রিমাম অফ x belongs to মডুলাস অফ fn x মাইনাস fx। হয়েছে এইটা? আচ্ছা, ইকুয়ালস টু সুপ্রিমাম অফ x belongs to, বসালাম ভ্যালু, fn x কত হচ্ছে, x স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস nx মাইনাস 0। তার মানে সুপ্রিমাম অফ x belongs to closed open x to the power e to the power minus nx। এইটা আমরা পেলাম। এইবার লক্ষ্য করো, এখানে আমরা অনেক জায়গায় x এর মান পুট করে বের করেছি, অনেক জায়গায় x এর মান বসিয়ে দিয়ে দেখেছি। হ্যাঁ, এখানে দেখো কোনো রকম কোনো মেথড হয়তো আমার পক্ষে অ্যাপ্লিকেবল হচ্ছে না। আশা করি কোনো মেথডই আসতে পারে, অনেক মেথড, কিন্তু এখানে আমাদের কি অন্য কোনো মেথড আমরা করতে পারবো এই জায়গায়? দেখো লক্ষ্য করে, মান বসাও, x এর মান বসিয়েও আমরা সুপ্রিমাম সম্পর্কে কোনো ধারণা দিতে পারবো না, বা x এর জায়গায় 1/n বসিয়ে বা x এর জায়গায় -1/n বসিয়েও আমাদের সেইভাবে কোনো অনুমান আমরা পাবো না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা এই অঙ্কটাকে আমরা দুটো পদ্ধতিতে করব, ঠিক আছে? প্রথম পদ্ধতি হচ্ছে, দেখো এখানে আমরা e টু দি পাওয়ার nx কে যদি আমরা এক্সপ্যান্ড করি, কি জানি 1 প্লাস nx প্লাস n স্কয়ার x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট 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 এইভাবে চলতে থাকবে, তাই তো? এটা তো চলতে থাকবে। e টু দি পাওয়ার nx কে যদি এক্সপ্যান্ড করি তাহলে তার এক্সপ্যানশন এটা আসবে। এখান থেকে কি আমরা এটা লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল 2 মানে তো 2, তার মানে কি আমরা এটা লিখতে পারি e টু দি পাওয়ার nx গ্রেটার দ্যান ইকুয়ালস টু n স্কয়ার x স্কয়ার বাই 2 বলা যায়। e টু দি পাওয়ার nx এর মধ্যে এই টার্মগুলো সব আছে, তার মধ্যে পার্টিকুলার আমি একটা টার্ম নিলাম, তাহলে কি হলো, e টু দি পাওয়ার nx গ্রেটার দ্যান ইকুয়ালস টু হয়ে যাবে। আচ্ছা, আমাদেরকে কি বের করতে হবে, e টু দি পাওয়ার মাইনাস nx, তাই না? e টু দি পাওয়ার মাইনাস nx মানে কি, এটাকে তাহলে 1 বাই করে দিলাম, 1 বাই e টু দি পাওয়ার nx। তাহলে 1 বাই e টু দি পাওয়ার nx করে দিলে কি হয়ে যাবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু লেস দ্যান ইকুয়ালস টু 2 বাই n স্কয়ার x স্কয়ার হয়ে গেল। আচ্ছা, তারপরে কি গুণ আছে দেখো, e টু দি পাওয়ার nx মাইনাস nx এর সঙ্গে x স্কয়ার গুণ আছে, তাহলে x স্কয়ার বাই e টু দি পাওয়ার nx কি আসলো, লেস দ্যান ইকুয়ালস টু x স্কয়ার কেটে গেল 2 বাই n স্কয়ার, 2 বাই n স্কয়ার এটা পেলাম। তাহলে এই ভ্যালুটার কত পেলাম, লেস দ্যান ইকুয়ালস টু 2 বাই n স্কয়ার। তাহলে এটা কত পেলাম, লেস দ্যান ইকুয়ালস টু 2 বাই n স্কয়ার, ঠিক আছে? যে অঙ্কটা যে প্রসেসে হবে আমাদেরকে সেই প্রসেস অবলম্বন করতে হবে। আমি যেটা মানে একই মেথড শিখে গেছি বলে একই প্রসেসে সব অঙ্ক করে যাব সেটা নয়, আমার যেভাবে সুপ্রিমামটা বেরোবে, যেভাবে সুপ্রিমামটা বেরোবে আমাকে সেটাই করতে হবে, ঠিক আছে? এবার লক্ষ্য করো, তাহলে কি পেলাম, देयरफॉर আমরা কি জানি, mn অলওয়েজ 0 লেস দ্যান ইকুয়ালস টু mn লেস দ্যান ইকুয়ালস টু 2 বাই n স্কয়ার। mn অবশ্যই 0 লেস দ্যান ইকুয়ালস টু মানে mn 0 বা 0 থেকে বড় কেন, কারণ মড ভ্যালু তো, মড ভ্যালু এই যে মড যেটা পাই তার সুপ্রিমাম কি হবে, 0 থেকে তো বড় হবে, ঠিক আছে? তাহলে এবার আমি যদি করি স্যান্ডউইচ থিওরেম, এর লিমিট 0 আর এর লিমিট কি 0, তাহলে স্যান্ডউইচ থিওরেম অনুযায়ী কি হচ্ছে,
স্যান্ডিস থিওরেম অনুযায়ী কি হয়ে যাচ্ছে, এটাও 0, কারণ কি এই যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2/n² সমান কত 0, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2/n² সমান 0, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, এটাও 0 তে যাচ্ছে, এটাও 0 তে যাচ্ছে, তাহলে দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি mn ইকুয়ালস টু কত হচ্ছে 0, তাহলে এই ফাংশনটা, তাহলে এই যে আমরা যে ফাংশনটা পেলাম এটা কি ইউনিফর্মলি কনভার্জেন্ট, ঠিক আছে, এই ফাংশনটা কি হচ্ছে ইউনিফর্মলি কনভার্জেন্ট, ফাংশনটা কি হচ্ছে ইউনিফর্মলি কনভার্জেন্ট, ঠিক আছে, এইটা একটা প্রসেস, এইটা একটা প্রসেস, এই প্রসেসটা দেখে নাও ভালো করে। এইবার নেক্সট মুছে দিলাম, হ্যাঁ দেখো এইবার হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে কোনো রকম কোনো উপায় না হলে এই প্রসেসে তুমি ম্যাক্সিমাম ভ্যালুটা, আমরা যে ম্যাক্সিমাম ভ্যালু এইচএস এর যে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করা শিখেছি সেটাই তো, সেটা বলবো। দেখো ম্যাক্সিমাম আর সুপ্রিমাম কিন্তু এক নয়, ঠিক আছে, কিন্তু তবুও একটা অনুমান পাওয়া যাবে, সেখান থেকে আমি বলে দিতে পারবো। তো সেই এই প্রসেসটার সাহায্যে তুমি ভ্যালু সুপ্রিমাম ভ্যালু পেয়ে যাবে সব জায়গায়। দেখো কিভাবে পাবে, কিভাবে পাবে দেখো, আমরা কি করব, ধরে নেব লেট gx ইকুয়ালস টু x স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস n, আমরা ধরে নিলাম gx ইকুয়ালস টু x স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস nx, দেন g ড্যাশ x সমান কি হবে, ডেরিভেটিভ করো 2x e টু দি পাওয়ার মাইনাস nx মাইনাস কি হবে মাইনাস nx স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস nx, ঠিক আছে হলো। আর g ডবল ড্যাশ x সমান কি হবে, প্রথমে এইটার ডেরিভেটিভ 2 e টু দি পাওয়ার মাইনাস nx হয়েছে, তারপরে হচ্ছে মাইনাস 2nx e টু দি পাওয়ার মাইনাস nx হলো, মাইনাস এটার ডেরিভেটিভ 2nx e টু দি পাওয়ার মাইনাস nx মাইনাসে মাইনাসে প্লাস n স্কয়ার x স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস, এটা হলো ডেরিভেটিভ করলাম। এবার নাও g ড্যাশ x ইকুয়ালস টু 0 gives g ড্যাশ x যদি আমরা 0 করি তাহলে কি আসছে 2x e টু দি পাওয়ার মাইনাস nx মাইনাস nx স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস nx সমান 0, যেভাবে আমরা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করেছিলাম এই যে চরম অবম মান, এখান থেকে আমরা কি পাচ্ছি 2x মাইনাস nx স্কয়ার ইকুয়ালস টু 0, কারণ e টু দি পাওয়ার এই এক্সপোনেনশিয়াল কখনো 0 হয় না, এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা কি পাচ্ছি, দুই দিক থেকে n চলে যাচ্ছে, তাই তো নাকি e টু দি পাওয়ার 2x, তাহলে এখান থেকে আমার কি চলে যাচ্ছে x, দুই দিক থেকে x চলে যাচ্ছে, তাহলে আমি কি বলতে পারছি 2 ইকুয়ালস টু nx, এখান থেকে কি পাচ্ছি x ইকুয়ালস টু 2/n, x ইকুয়ালস টু আমরা কত পেলাম, gx ইকুয়ালস টু 0 করে x এর ভ্যালু কত পেলাম 2/n হয়েছে। এইবার এই ভ্যালুটা আমরা এই ডবল ডেরিভেটিভে বসাবো, আমি উপরে মুছে দিচ্ছি, হ্যাঁ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমরা বসাবো, এই উপরে এই লাইনটা মুছে দিচ্ছি, মুছে দিলে আমাদের কি আসছে লক্ষ্য করো, x এর ভ্যালু 2/n এর যদি আমরা এখানে বসাই তাহলে g ডবল ড্যাশ অফ 2/n সমান কত আসছে 2, এখানে 2/n বসালে, আচ্ছা e টু দি পাওয়ার মাইনাস nx টা সবগুলো থেকে কমন নিই, তাহলে e টু দি পাওয়ার মাইনাস n ইনটু x মাইনাস n ইনটু 2/n, n কেটে গেল, e টু দি পাওয়ার মাইনাস 2, গোটাটা থেকে e টু দি পাওয়ার মাইনাস 2 কমন যাচ্ছে, তাহলে 2 মাইনাস 2n এর সঙ্গে 2/n যদি গুণ করি, 2n এর সঙ্গে 2/n গুণ করলে মাইনাস 4 হয়েছে, আচ্ছা একই রকম ভাবে আবার মাইনাস 4 হয়েছে, প্লাস n স্কয়ার এর সঙ্গে x স্কয়ার যদি গুণ করি, n স্কয়ার ইনটু x স্কয়ার এর ভ্যালু কত হচ্ছে 4/n স্কয়ার, তাহলে n স্কয়ার কেটে গেল, n স্কয়ার কেটে গেল প্লাস 4, ঠিক আছে, তাহলে 4 কেটে গেল মাইনাস 2 e টু দি পাওয়ার মাইনাস 2, এটা অবশ্যই নেগেটিভ,
অবভিয়াসলি এই ভ্যালুটা নেগেটিভ আসছে, তাহলে x ইকুয়ালস টু 2/n এ ফাংশনটার ভ্যালু ম্যাক্সিমাম হবে। x ইকুয়ালস টু 2/n এ ফাংশনটার ভ্যালু কত হয়ে যাবে? ম্যাক্সিমাম হয়ে যাবে। আমরা পেয়ে গেলাম x ইকুয়ালস টু 2/n এ ফাংশনটার ভ্যালু ম্যাক্সিমাম। তাহলে কি সুপ্রিমাম কোথায় পাবো? আমরা এই ফাংশনটা x এর ভ্যালু 2/n বসিয়ে দেব। তাহলে এই ফাংশনটা যদি আমরা x এর ভ্যালু 2/n বসিয়ে দিই তাহলে সুপ্রিমাম ভ্যালুটা কি হয়ে যাবে? এই যে এবার আমি কিন্তু ডাইরেক্ট বলে দিতে পারবো, কারণ আমার হাতে রেজাল্ট আছে, আমি পেয়ে গেছি যে x ইকুয়ালস টু 2/n এ ফাংশনটা ম্যাক্সিমাম হবে। আমি পেয়ে গেছি x ইকুয়ালস টু 2/n এ ফাংশনটা ম্যাক্সিমাম হবে। তাহলে আমি এখানে যেহেতু আমি রেজাল্ট পেয়ে গেছি সেহেতু আমি বলে দিতে পারবো ফাংশনটা আমার কি 2/n এ ম্যাক্সিমাম হবে। তাহলে আমরা এখানে x এর ভ্যালু 2/n বসিয়ে দেব। তাহলে x এর ভ্যালু যদি আমি 2/n বসিয়ে দিই তাহলে কি আসছে? x এর ভ্যালু 2/n বসিয়ে দাও, বসিয়ে দিলে কি আসছে? 4/n² আর e টু দি পাওয়ার -2, 4/n² e টু দি পাওয়ার -2 আসছে। ঠিক আছে, তাহলে mn এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, কারণ কি আমি এখান থেকে পেয়ে গেলাম ওই পয়েন্টে mn টা ম্যাক্সিমাম হবে। তাহলে যেহেতু ওই পয়েন্টে mn ম্যাক্সিমাম হবে তাহলে আমি এখান থেকে সুপ্রিমামটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার আমরা লিমিট নিয়ে নেব। এই কোশ্চেনটা মুছে দিচ্ছি। তাহলে therefore লিমিট n টেন্ডস টু ইনফিনিটি mn সমান কি হবে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 4/n² e²। ঠিক আছে, 4/e² তো কনস্ট্যান্ট, n টেন্ডস টু ইনফিনিটি হলে ভ্যালু কত হচ্ছে? 0। তাহলে mn এর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি mn যদি 0 হয়ে যায় তাহলে ফাংশনটা কি হয়ে যাচ্ছে? ইউনিফর্মলি কনভারজেন্ট। অবশ্যই ফাংশনটা ইউনিফর্মলি কনভারজেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখে নাও এইটাই হচ্ছে এই প্রসেসটা, এই যে ডবল ড্যাশ করার। কোনো রকম ভাবে তুমি যদি সুপ্রিমাম বের করতে না পারো, কোনো অঙ্কে যদি তুমি সুপ্রিমাম কোনো রকম কোনো অনুমান করে বা কোনো রকম কোনো পুট করে বা কিছু করে তুমি যদি সুপ্রিমাম বের করতে না পারো তাহলে ডেরিভেটিভ করবে। ফার্স্ট অর্ডার ওইটাকে gx ধরে নেবে বা f(x) ধরে নেবে বা কিছু একটা ধরে নিয়ে ডেরিভেটিভ করবে, দেখবে তোমার ভ্যালু পেয়ে যাবে সুপ্রিমামে। ঠিক আছে, এই মেথডটা সবসময় কাজে লাগবে। মুছে দিলাম। আচ্ছা, নেক্সট প্রবলেম হচ্ছে fn(x) সমান sin nx by √n। অন ক্লোজ ইন্টারভাল 0,2π। আমরা সাইন কস দিয়ে কোনো অঙ্ক করিনি মনে হয়, তার জন্য অঙ্কটা করাচ্ছি। হ্যাঁ, অঙ্কটা কিচ্ছু নেই, সিম্পল অঙ্ক। প্রথম পার্টটা কি? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fn(x) সমান কি? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি sin nx by √n। ঠিক আছে, কি হবে? ভ্যালু যদি আমরা পুট করি, দেখো sin এর ভ্যালু কি? -1 থেকে 1 এর মধ্যে ফিক্স থাকবে, আর এটা কি হয়ে যাবে? n টেন্ডস টু ইনফিনিটি করলে 0 অন। ঠিক আছে, নেক্সট mn সমান আমরা কি লিখতে পারি? সুপ্রিমাম অফ x belongs to closed interval 0,2π হয়েছে। আচ্ছা, কি হবে? fn(x minus f(x) equals to supremum of x belongs to closed interval 0,2π। আমি এখানে fn(x) এর ভ্যালু যদি বসিয়ে দিই কি আসছে? sin nx by √n। -0 বসালে 0, না বসালে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা কি জানি sin x এর ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে থাকে, তাই তো? তাহলে এটাকে আমরা কি লিখে দিতে পারি? less than equals to 1/√n লেখা যায়। কারণ কি sin এর আমরা যখনই মড নেব হয় 1 বা -1 হবে। তাহলে sin x এর ভ্যালু আমরা জানি মডুলাস অফ sin x less than equals to 1। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? less than equals to 1/√n। তাহলে আমি কি পেয়ে গেলাম? therefore 0 less than equals to mn less than equals to 1/√n। ঠিক আছে, এবার কি স্যান্ডউইচ থিওরেম অনুযায়ী এটাও 0 এটাও 0, লিমিট নিলে এটা কি হয়ে যাচ্ছে? লিমিট
n টেন্ডস টু ইনফিনিটি 1/√n সমান কি আসছে 0, তাহলে এটাও কি হচ্ছে 0। তাহলে কি পেলাম, দেয়ারফর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি mn ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে ফাংশনটা কি হয়ে যাচ্ছে, ইউনিফর্মলি কনভার্জেন্ট। এখান থেকে আমরা কি বলবো, ফাংশনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। ঠিক আছে, নেক্সট এবার আমরা একটা থিওরেম বলবো। থিওরেমটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন থিওরেম। ঠিক যেভাবে আমরা কন্টিনিউয়াস থিওরেম, কন্টিনিউটি থিওরেম করেছি, কন্টিনিউটি থিওরেম যেভাবে করেছি সেম প্রসেস, জাস্ট কন্টিনিউয়াসের জায়গায় ইন্টিগ্রেশন, আর কিচ্ছু না। কি হচ্ছে f1 f2 ডট 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 fn, এটা কি সিকোয়েন্স অফ ফাংশনস, এবং এই ফাংশনসটা কি ইন্টিগ্রেবল, ফাংশনসটা হচ্ছে ইন্টিগ্রেবল, ভালো করে বোঝো, এবং এটা কি f এ কনভার্জ করছে। ফাংশনসটা ইন্টিগ্রেবল এবং এই ফাংশনস, এই সিকোয়েন্স অফ ফাংশন f1 f2 fn এটা হচ্ছে সিকোয়েন্স অফ ফাংশনস, এবং এই সিকোয়েন্স অফ ফাংশনসটা f এ কনভার্জ করছে, ভালো করে বোঝো। f1 f2 fn হচ্ছে সিকোয়েন্স অফ ফাংশনস, এবং এই সিকোয়েন্স অফ ফাংশনসটা f এ কনভার্জ করছে, f এ কনভার্জ করছে। এইবার এই ফাংশনসটা যদি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয়, এই ফাংশনসটা যদি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয় f এ, তাহলে আমরা কি বলবো, এটা মে অর মে নট be integrable, may or may not be integrable। ফাংশনটা কি হচ্ছে, ফাংশনটা যদি এই সিকোয়েন্স অফ ফাংশনসটা ইন্টিগ্রেবল এবং সিকোয়েন্স অফ ফাংশনসটা যদি পয়েন্ট ওয়াইজ কনভার্জ করে f এ, সিকোয়েন্স অফ ফাংশনসটা যদি পয়েন্ট ওয়াইজ কনভার্জ করে, তাহলে ফাংশনটা কি ইন্টিগ্রেবল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু এই ফাংশনসটা যদি f-টা যদি ইন্টিগ্রেবল হয়, এটা যদি ইন্টিগ্রেবল হয়, তাহলে এটা কি অবশ্যই ইউনিফর্ম কনভার্জেন্ট হবে। ঠিক আছে, ফাংশনসটা যদি অবশ্যই ইউনিফর্ম কনভার্জেন্ট হয়, তাহলে ফাংশনটা ইন্টিগ্রেবল হবেই হবে। ঠিক আছে, ইউনিফর্ম কনভার্জেন্ট হলে ইন্টিগ্রেবল হবেই হবে। এর আগের বার যেমন ছিল, এখানে কন্টিনিউয়াস ছিল, এখানেও কন্টিনিউয়াস ছিল, তাহলে কি ছিল, ইউনিফর্মলি কনভার্জেন্ট। মানে কি, দেখো, ইউনিফর্মলি কনভার্জেন্ট ফাংশনের ইন্টিগ্রেবলটাকে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে, ইন্টিগ্রেবল ফাংশনকে ট্রান্সফার করছে ইউনিফর্মলি কনভার্জেন্ট। কিন্তু পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট ট্রান্সফার করতেও পারে, নাও করতে পারে। একই রকম ভাবে ইউনিফর্ম কনভার্জেন্ট কন্টিনিউটিটাকেও ট্রান্সফার করছিল, মনে পড়ছে, কন্টিনিউটিটাকে ট্রান্সফার করছিল, কিন্তু ইউনিফর্মলি কনভার্জেন্ট একই রকম ভাবে ইউনিফর্মলি কনভার্জেন্ট ইন্টিগ্রেবিলিটিটাকেও ট্রান্সফার করে নিয়ে আসছে। ঠিক আছে, এর আমরা যদি উল্টোটা বলি, এখানে যদি ইন্টিগ্রেবল না, এর আমরা যদি কন্ট্রাপজিটিভটা বলি, এর কন্ট্রাপজিটিভটা যদি আমরা বলি fn, আর এখানে f, ঠিক আছে, এই fnটা হচ্ছে ইউনিফর্মলি কনভার্ট, এই fnটা হচ্ছে ইন্টিগ্রেবল, fnটা হচ্ছে ইন্টিগ্রেবল, আর এটা যদি নট ইন্টিগ্রেবল হয়, এটা যদি ইন্টিগ্রেবল না হয়, এটা যদি ইন্টিগ্রেবল না হয়, তাহলে আমরা কি বলবো, ফাংশনটা কখনোই ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে না, ফাংশনটা কখনোই ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে না। মানে এই ফাংশনটা যদি ইন্টিগ্রেবল না হয়, এই যে কনভার্জ করে যে ফাংশনটা পাচ্ছি, সেটা যদি ইন্টিগ্রেবল না হয়, তাহলে আমরা বলবো যে এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে, যখন ইউনিফর্মলি কনভার্জেন্ট ইন্টিগ্রেবিলিটিটাকে ট্রান্সফার করছে, ঠিক আছে, সিকোয়েন্স অফ ফাংশনসটাকে ইন্টিগ্রেবল, সিকোয়েন্স অফ ফাংশনসটা কনভার্জ করে যে f আসছে, সেই fটাও ইন্টিগ্রেবল করছে। কিন্তু কি হচ্ছে, এটা যদি ইন্টিগ্রেবল না হয়, তাহলে আমরা ডাইরেক্ট বলে দেবো যে এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়। ঠিক আছে, তাহলে আমরা ডাইরেক্ট বলে দেবো এই fটা যদি ইন্টিগ্রেবল না হয়, তাহলে আমরা বলে দেবো যে ফাংশনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়। ঠিক আছে, এইবার এখান থেকে থিওরেমটা কি হচ্ছে, এখান থেকে থিওরেমটা কি বলবো আমরা, থিওরেমটা হচ্ছে যে
তাহলে যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় এই সিকোয়েন্স অফ ফাংশনসটা যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় তাহলে এটা ইন্টিগ্রেবল হবে। তখন আমরা থিওরেমটা কি বলবো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইন্টিগ্রেশন a to b fn x dx ইন্টিগ্রেশন a to b fn x dx ইকুয়ালস টু কি হচ্ছে, ইন্টিগ্রেশন a to b লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fn x dx। মানে কি হচ্ছে, ইন্টিগ্রেশনটা লিমিটটা একে অপরের সঙ্গে অল্টারনেট করছে, ইন্টিগ্রেশনটা আর লিমিটটা একে অপরের সঙ্গে অল্টারনেট করছে। তখন কখন, যখন এই কন্ডিশনটা হোল্ড করছে, এই কন্ডিশনটা ফাংশনটা যখন ইউনিফর্মলি কনভার্জেন্ট হচ্ছে, ফাংশনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হওয়ার ফলে যখন ফাংশনটা ইন্টিগ্রেবল হচ্ছে, তখন আমরা বলতে পারবো যে লিমিট আর এই ইন্টিগ্রেশন একে অপরের জায়গায় স্থান পরিবর্তন করবে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আর ইন্টিগ্রেশন এই দুটো একে অপরের স্থান পরিবর্তন করবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট থিওরেম। এই থিওরেম দিয়ে প্রচুর অঙ্ক হবে এই থিওরেম দিয়ে। আমরা এই থিওরেম দিয়েও অঙ্ক করব। ঠিক আছে, ভালো করে বুঝে নাও থিওরেমটা। মুছে দিলাম। নেক্সট আমরা একটা অঙ্ক করব। fn x equals to nx e to the power minus nx square on closed interval 0, k। ঠিক আছে, কি হচ্ছে, k greater than 0 হয়েছে। তাহলে আমরা প্রথম কি করব, প্রথম হচ্ছে আমরা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট বা লিমিটটা বের করব। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fn x সমান কি হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি nx e টু দি পাওয়ার মাইনাস nx স্কয়ার। এটাকে আবার আমরা এইভাবেও লিখতে পারি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি nx বাই e টু দি পাওয়ার nx স্কয়ার। এটা কত হবে বলতে পারবে, n টেন্ডস টু ইনফিনিটি। ভালো করে লক্ষ্য করো, উপরে পলিনোমিয়াল হচ্ছে আর নিচে এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল সব সময় ডমিনেট করে, এক্সপোনেনশিয়াল পলিনোমিয়ালকে ডমিনেট করে। মনে রাখবে, যে ডমিনেট করে সেটা যদি নিচে থাকে, যে ডমিনেট করবে সে যদি নিচে থাকে তাহলে টেন্ডস টু, তাহলে লিমিটটা 0 হবে। ভালো করে লক্ষ্য করো। আরেকটা জিনিস তোমাদের যদি মনে হয় যে কেন ডমিনেট করছে, লক্ষ্য করো, এক্সপোনেনশিয়ালটাকে যদি ভাঙা যায় 1 + x স্কয়ার, এইভাবে 1 + nx স্কয়ার + n স্কয়ার x স্কয়ার + n কিউব, এইভাবে তো চলতে থাকবে। n এর পাওয়ার আস্তে আস্তে কত হবে, বাড়তে থাকবে। তো নিচে থেকে যদি আমি n কমন নিয়ে নিই, সবথেকে বড় n এর পাওয়ার কমন নিয়ে নিই, উপরে একটা n আছে, নিচে n অনেক বেশি থেকে যাবে। তো সেখান থেকে আমি কি বলতে পারবো, এটা কি হয়ে যাচ্ছে, 0 ফর অল x বিলংিং টু ক্লোজড ইন্টারভাল 0, k। ঠিক আছে, বুঝতে পেরেছো বিষয়টা, যে এই যে সবসময় এক্সপোনেনশিয়ালটা পলিনোমিয়ালকে ডমিনেট করে, এটা মনে রাখবে। পলিনোমিয়াল ফাংশনকে এক্সপোনেনশিয়াল ফাংশন ডমিনেট করে, কারণ কি এক্সপোনেনশিয়ালকে যদি আমরা এক্সপ্যান্ড করি, এক্সপোনেনশিয়ালও কিন্তু আমরা একটা পলিনোমিয়ালই পাবো, কিন্তু সেই এক্সপোনেনশিয়ালতে ট্রান্সিডেন্ট, আমরা জানি এক্সপোনেনশিয়াল একটা ট্রান্সিডেন্টাল ফাংশন। ঠিক আছে, তো সেইটাকে আমরা যদি ভাঙতে থাকি পলিনোমিয়ালের থেকে তো ডিগ্রি বেশি চলেই আসবে। তার জন্য এক্সপোনেনশিয়ালটা সবসময় পলিনোমিয়ালকে ডমিনেট করছে। তো এইবার এটা ভ্যালু 0 পেয়ে গেলাম। 2 নম্বর কি করব আমরা, এবার mn বের করব, তাই তো। আচ্ছা, mn যদি আমরা বের করি, আমরা কি mn বের করব, আমরা এক্ষুনি একটা থিওরেম শিখলাম না, একটা থিওরেম শিখলাম তো, ইন্টিগ্রেশন থিওরেম। তাহলে সেই mn বের করব না সেই থিওরেমটা অ্যাপ্লাই করব। আচ্ছা, mn যদি আমরা বের করি, ভালো করে দেখো, সুপ্রিমাম অফ x বিলংস টু ক্লোজ ইন্টারভাল 0, k কি আসবে, nx e টু দি পাওয়ার মাইনাস nx স্কয়ার মাইনাস 0 ইকুয়ালস টু সুপ্রিমাম অফ x বিলংস টু ক্লোজ ইন্টারভাল 0, k nx e টু দি পাওয়ার মাইনাস nx স্কয়ার। এটার কি আমরা কোন রকম কোন অনুমান পাচ্ছি, সুপ্রিমাম কত হবে বলতে পারবে? এটাকে আমরা কোন রকম কোন অনুমান পাচ্ছি, সুপ্রিমাম কত হবে বলতে পারবে? এটা
দেখো দেখি, আমরা এক্সপোনেনশিয়ালকে এক্সপ্যান্ড করে করলেও হবে, হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে। আমরা একটা নতুন থিওরেম শিখলাম, সেই থিওরেমটা অ্যাপ্লাই করব। সেই থিওরেমটা কি? আমরা থিওরেম শিখেছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইন্টিগ্রেশন 0 টু k ইন্টিগ্রেশন 0 টু k কি হবে fnx dx ইকুয়ালস টু লিমিট, লিমিটটা রেখে দাও, আমরা লিমিটটা পরে বের করব, ইন্টিগ্রেশন 0 টু k fnx কত nx e টু দি পাওয়ার মাইনাস nx স্কয়ার dx, ঠিক আছে। আচ্ছা, এর ইন্টিগ্রেশন কি করব? আমরা কি করব, nx স্কয়ার সমান u ধরে নিলাম, তাহলে কি হচ্ছে 2nx dx সমান du, এখান থেকে কি পাচ্ছি আমরা nx dx সমান 1/2 du, এটা আসছে কি? আচ্ছা, ইকুয়াল টু লিমিটটা যেমন আছে রেখে দাও, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইন্টিগ্রেশন x এর ভ্যালু 0 বসালে 0, ঠিক আছে, u 0, x এর ভ্যালু কি বসালে এখানে কি হবে nk স্কয়ার হয়েছে। আচ্ছা, 1/2 nx dx 1/2 e টু দি পাওয়ার মাইনাস u du, আচ্ছা, ইকুয়ালস টু হাফ বাইরে বের করে দিতে পারো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইন্টিগ্রেশন 0 টু k ইন্টিগ্রেশন 0 টু nk স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা একবারে ইন্টিগ্রেশন করে দিচ্ছি, e টু দি পাওয়ার মাইনাস u, e টু দি পাওয়ার মাইনাস u এর ইন্টিগ্রেশন কি হবে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস u 0 টু n k স্কয়ার, ঠিক আছে। এবার কি করছে, আমরা ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিচ্ছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আপার লিমিট যদি বসিয়ে দিই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস nk স্কয়ার মাইনাস 0 বসালে মাইনাস মাইনাসে প্লাস 1 0 হয়েছে, ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু যদি ইনফিনিটি করে দিই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0, তাহলে হাফ ইনটু 0 প্লাস 1 সমান কত আসছে হাফ। আচ্ছা দেখো, এবার ইন্টিগ্রেশন আমরা কি করলাম, একটা পার্টের ভ্যালু বেরোলো আমাদের, ঠিক আছে, ইন্টিগ্রেশনের একটা পার্টের ভ্যালু বেরোলো, আর একটা পার্ট বাকি থাকলো, আর একটা পার্ট কি ছিল, লিমিটটা ইন্টিগ্রেশনের বাইরে ছিল, এবার লিমিটটাকে ইন্টিগ্রেশনের ভেতর নেব। আচ্ছা নাও সেকেন্ড পার্ট কি, লিমিট ইন্টিগ্রেশন 0 টু k লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fnx dx, ঠিক আছে, ইকুয়ালস টু এইটা ইন্টিগ্রেশন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fnx dx, এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে, ভালো করে লক্ষ্য করো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fnx dx এই তো আমরা বের করেছি, তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fnx dx কত বেরিয়েছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fnx dx অবশ্যই অবশ্যই 0 বেরিয়েছে আমাদের ভ্যালুটা, এই যে এই কোশ্চেনের ভ্যালুটা আমরা তো বের করেছি, আবার নতুন করে আমার বের করার দরকার নেই, তাহলে কি হবে ইন্টিগ্রেশন 0 টু k, এটা কি হয়ে যাবে 0 ইনটু dx, 0 ইনটু dx, ঠিক আছে। এইবার ইন্টিগ্রেশন 0 এর ইন্টিগ্রেশন কি হয়, 0 এর ইন্টিগ্রেশন সব সময় কি হয়, 0 এর ইন্টিগ্রেশন তোমরা হয়তো ইন্টিগ্রেশন করে এসেছো, 0 কে 0 আছে 0 বসিয়ে দিয়েছো, 0 বসিয়ে দিই, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি 0 এর ইন্টিগ্রেশন হয় c কনস্ট্যান্ট, 0 এর ইন্টিগ্রেশন হয় কি c, যখনই কোনো 0 এর ইন্টিগ্রেশন কি হবে c, কারণ কি কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0 হয়, তাহলে এটা c। এবার আপার লিমিট লোয়ার লিমিট বসাও, কি হবে c মাইনাস c সমান 0, c মাইনাস c সমান 0, এইভাবে ভ্যালুটা বের হয়ে যাবে, ঠিক আছে। ডাইরেক্ট আমরা লিখে দিই 0, লিখে দিলেও ভুল নেই, কিন্তু এইটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস, এই প্রসেসটা অ্যাকচুয়াল প্রসেস, এই প্রসেসটা জেনে রাখো, কাজে দেবে, হ্যাঁ, কারণ আগে যে আমরা এটাকে ডাইরেক্ট 0 লিখে দিতে পারি, কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা কিভাবে আসে তার এক্সপ্লেনেশন এটা হয়েছে। তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা পেলাম লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইন্টিগ্রেশন 0 টু k fnx dx not equals to integration 0 to k limit n tends to infinity fnx dx, এটা পেলাম। এই দুটো কি হলো সমান না, তাহলে কি হবে therefore the function is not uniformly convergent, therefore the function is not uniformly convergent, এখান থেকে আমরা কি বলবো, ফাংশনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়, এখান থেকে আমরা বলে দেব যে ফাংশনটা আমাদের ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়,
ভালো করে দেখে নাও অঙ্কটা, এই ধরনের অঙ্ক আসবে পরীক্ষায়, ঠিক আছে? ভালো করে বুঝে নিতে হবে অঙ্কগুলো। মুছে দিলাম, হ্যাঁ। নেক্সট প্রবলেম, fn(x) ইকুয়ালস টু হচ্ছে n স্কয়ার x যখন 0 লেস দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান ইকুয়ালস টু 1/n হচ্ছে, আর এটা হচ্ছে মাইনাস n স্কয়ার x প্লাস 2n যখন 1/n লেস দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান ইকুয়ালস টু 2/n, আর কত হচ্ছে 0 যখন 2/n লেস দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান ইকুয়ালস টু 1। এইটা ঠিক আছে, এই অঙ্কটা এইভাবে কাটা কাটা অঙ্ক থাকলে, যদি এইভাবে একটা অঙ্ক কেটে 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 দেওয়া থাকে, অ্যাকচুয়ালি দেখো এই যে ইন্টারভালটা, এই ইন্টারভালটা অ্যাকচুয়ালি দেখো ক্লোজ ইন্টারভাল 0,1, তাই না? ক্লোজ ইন্টারভাল 0,1 কে কেটে কেটে দিয়েছে। যখন এইভাবে একটা ইন্টারভালকে কেটে কেটে দেবে তখন সেটা ইন্টিগ্রেশন নিয়েই আমরা করবো অঙ্ক, আর অন্য কোনো আমার উপায় নেই, ঠিক আছে? তো এইবার একটা জিনিস লক্ষ্য করো, আমাকে এইটা বের করতে হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fn(x), এইটা বের করতে হবে। এই ভ্যালুটা বের করতে গিয়ে স্টুডেন্টরা সব থেকে বেশি ভুল কি করে দেখো, সবাই এখানে n এর ভ্যালু পুট করে, সবাই এই জায়গাটায় n এর ভ্যালু পুট করে, ঠিক আছে? এই জায়গাটায় n এর ভ্যালু পুট করার আগে আমাকে আগে এইটা ঠিক করতে হবে, এই ইন্টারভালটা ঠিক করতে হবে যে কোন ইন্টারভালটার জন্য কোন ভ্যালুটা হচ্ছে, তাই না? আমাকে আগে এই ইন্টারভালটা আমাকে আগে ইন্টারভালটা তো ঠিক করতে হবে যে এই ইন্টারভালটাই আমার ভ্যালুটা বসবে, সেইটা আমাকে ঠিক করতে হবে। আগে একটা জিনিস লক্ষ্য করো, আমি x এর ভ্যালু যদি 0 বসাই, এখানে যদি x 0 বসাই, তাহলে x ইকুয়ালস টু 0 তে এর ভ্যালু 0 হচ্ছে, x ইকুয়ালস টু 0 তে এর ভ্যালু 0 হচ্ছে, তাই তো? এবার আদার্স জায়গায় ভ্যালুটা কি হবে, সেটা দেখার আগে আমাকে আগে ইন্টারভালটা ঠিক করতে হবে, আমাকে ইন্টারভালটা ঠিক করে জাস্টিফাই করতে হবে। এটা 0, এটা 1, এটা 0, এটা 1। এইবার লক্ষ্য করো, এই ইন্টারভালটাকে যদি আমরা আমার এখানে কোন ভ্যালুটা কোন জায়গায় বসবে সেটাকে লক্ষ্য করতে হবে প্রথমে। এটাকে যদি আমরা সমান 3টে ভাগে ভাগ করে দিই তাহলে তো কোনো অসুবিধাই নেই, 1/3 করে ভাগ করে দিলে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এইবার আমি কি করছি, n এর ভ্যালু 4 নিচ্ছি, ঠিক আছে? n এর ভ্যালু 4 নিচ্ছি, ঠিক আছে? লক্ষ্য করো n ইকুয়ালস টু 4 নিচ্ছি, তাহলে 0 লেস দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান ইকুয়ালস টু 1/4, তাই তো? এটা যদি হাফ হয়, তাহলে এটা হচ্ছে 1/4 হয়েছে। আচ্ছা, এখানে যদি তাহলে 1/4 লেস দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান ইকুয়ালস টু 2/4, মানে কত হচ্ছে হাফ, তাই তো? 2/4 লিখে রাখছি, বা 2/4 থাক, 2/4 আকারে থাক। আর এখানে কত হচ্ছে 2/4 লেস দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান ইকুয়ালস টু 1, এই পোরশনটা হয়েছে। আচ্ছা, ভালো করে লক্ষ্য করো, n এর ভ্যালু যখন আমি 4 নিলাম, আমার কি হলো, এই পোরশনটা চলে গেল থার্ড ইন্টারভ্যালে। ভালো করে লক্ষ্য করো, এই পোরশনটা চলে গেল থার্ড ইন্টারভ্যালে, তাই না? 2/4 থেকে 1, এই যে লক্ষ্য করো 2/4 থেকে 1, এই পোরশনটা চলে গেল থার্ড ইন্টারভ্যালের মধ্যে, এই পোরশনটা চলে গেল সেকেন্ড ইন্টারভ্যালের মধ্যে, এই পোরশনটা চলে গেল ফার্স্ট ইন্টারভ্যালের মধ্যে। বুঝতে হবে বিষয়টা, হয়েছে? এবার আমি n এর ভ্যালু যদি 5 নিই, 0 লেস দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান ইকুয়ালস টু 1/5, কি হবে 1/5 লেস দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান ইকুয়ালস টু 2/5, তারপরে কি হচ্ছে 2/5 লেস দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান ইকুয়ালস টু 1। আচ্ছা, 2/5 কি হচ্ছে, 2/5 2/4 এর থেকে ছোট, তাহলে এই জায়গায় চলে আসছে 2/5, লক্ষ্য করো এই জায়গায় চলে আসছে 2/5, এই জায়গায় চলে আসছে 1/5, এই জায়গায় চলে আসছে 1/5। তাহলে কি হচ্ছে দেখো, এই পোরশনটা ভালো করে লক্ষ্য করো, এই পোরশনটা কি হচ্ছে, এই পোরশনটা, এই যে এই পোরশনটা হচ্ছে এইটা 0 থেকে 1/5।
তারপরে 1/5 থেকে 2/5 কত হচ্ছে 1/5 থেকে 2/5, এটা এটা হচ্ছে ফার্স্ট, এই পোরশনটা হচ্ছে সেকেন্ড, আর বাদ বাকি কি হয়ে যাচ্ছে এই পোরশনটা হয়ে যাচ্ছে থার্ড। হলো হয়েছে। এবার একই রকম ভাবে যদি আমি x এর ভ্যালু 1/6 করি, 1/6 করলে দেখো এটা ছোট হয়ে যাচ্ছে, এইটা এই পয়েন্টটা আর এইদিকে চলে আসছে, তাই না? 1/6 করলে এই পয়েন্টটা এটা ছোট হয়ে যাচ্ছে, এটা আর এইদিকে হয়ে যাচ্ছে। তো এইভাবে লক্ষ্য করে, এই যে লক্ষ্য করে জিনিসটা কি আছে, n টেন্ডস টু ইনফিনিটি বলা আছে, n টেন্ডস টু ইনফিনিটি বলা আছে। তো আমি যখনই ভ্যালুটা বাড়াতে থাকছি n এর, আস্তে 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 কি হয়ে যাচ্ছে, আমার লাস্ট ইন্টারভালটা কি হচ্ছে, আস্তে 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 বড় হতেই থাকছে, বড় হতেই থাকছে, বড় হতেই থাকছে। তো এইভাবে যদি বড় হতে থাকে, তো আমরা যখনই একটা পজিটিভ নাম্বার নেব না কেন, যে পজিটিভ নাম্বারই নেই না কেন, জিরোর থেকে বড় কোনো পজিটিভ, জিরোর থেকে বড় হলেই পজিটিভ, কোনো পজিটিভ নাম্বার যদি নিই, এন এর ভ্যালু এত, এন এর ভ্যালু আমি যতটা খুশি লার্জ করতে পারবো, সেই পজিটিভ ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, এই 2/n-টা সেটাকে দখল করে নিচ্ছে, 2/n সেটাকে তার মধ্যে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, যে লাস্টে এইভাবে যদি চলতেই থাকে, হোয়াট উইল হ্যাপেন ইন দ্য লাস্ট, আমরা কি জানি, দেয়ার ইজ নো লাস্ট। তো এইভাবে যদি চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, n এর ভ্যালু যদি বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে, কি হচ্ছে, এই 2/n পোরশনটা, এই যে থার্ড পোরশনটা, n এর ম্যাক্সিমাম ভ্যালু, n এর ভ্যালু বাড়াতে থাকলে যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি, আমি n এর ভ্যালু বাড়াতেই পারি, যত খুশি তত বাড়াতে পারি। কি হচ্ছে, কোনো এমন একটা পজিটিভ নাম্বার খুঁজে পাবো না যে এই পোরশনটা এন্টায়ার করতে পারবে না, দখল করতে পারবে না। কি হবে, এই পোরশনটা গোটাটা সেটাকে দখল করে নেবে। তাহলে একটাই কি, আমরা কি পাবো, একমাত্র এই পোরশনটা। তাহলে কি হয়ে যাচ্ছে, n টেন্ডস টু ইনফিনিটি হলে এই যে আমি যতই ভ্যালুটা আমি কম, যেখানেই আমি যতই ক্ষুদ্র নিই না কেন, আমার কি হবে, লাস্ট ইন্টারভালটা গোটাটাকে এন্টায়ার করে নেবে, লাস্ট ইন্টারভালটা গোটাটাকে দখল করে নেবে, সরি এন্টায়ার বলছি, লাস্ট ইন্টারভালটা গোটাটাকে দখল করে নেবে। ফলে কি হয়ে যাচ্ছে, জিরোটাকে বাদ দিলে, জিরোটাকে বাদ দিলে আমি এখানে যে পজিটিভ নাম্বারই নিই না কেন, সেটা কোন ইন্টারভ্যালের মধ্যে চলে যাবে, লাস্ট ইন্টারভ্যালের মধ্যে চলে যাবে। জিরোটাকে বাদ দিয়ে আমি যে পয়েন্টই নিই না কেন, যে পজিটিভ নাম্বারই নিই না কেন, সেটা কোথায় চলে যাবে, এই লাস্ট ইন্টারভ্যালের মধ্যে চলে যাবে। আর জিরো তো জিরোই আছে, লাস্ট ইন্টারভ্যালে চলে গেলে ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, জিরো। লাস্ট ইন্টারভ্যালে চলে গেলে ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, জিরো। তাহলে এই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fn(x) এর ভ্যালু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fn(x) এর ভ্যালু কি হয়ে যাবে, জিরো। কারণ কি, এখানে n টেন্ডস টু ইনফিনিটি দেওয়া আছে। এখানে যদি n টেন্ডস টু ইনফিনিটি না দিয়ে এখানে যদি একটা ফিক্সড নাম্বার দেওয়া থাকতো, তাহলে কিন্তু আলাদা আলাদা ভ্যালু দেওয়া থাকতো। কিন্তু যেহেতু এখানে n টেন্ডস টু ইনফিনিটি দেওয়া আছে, সেহেতু আমার এই ভ্যালুটা জিরো আসছে। ভালো করে বুঝতে হবে কারণটা, ঠিক আছে, ভালো করে বোঝো। আমি কি করছি, আমি n এর ভ্যালু যতই বাড়াচ্ছি, দেখো প্রথমে 1/4, n এর ভ্যালু 4 নিলাম, দেখো আমি কি পেলাম, এইটা পেলাম, এই পোরশনটা পেলাম, এই যে এই পোরশনটা পেলাম আমি ফার্স্ট লাস্ট ইন্টারভাল, এই পোরশনটা পেলাম আমি সেকেন্ড ইন্টারভাল, এই পোরশনটা ফার্স্ট, এই পোরশনটা সেকেন্ড, আর এই পোরশনটা থার্ড। এটা থার্ড, এটা সেকেন্ড, আর এটা ফার্স্ট পেলাম। এবার n এর ভ্যালু যখন বাড়িয়ে দিলাম, দেখো থার্ড ইন্টারভালটা বেড়ে গেল, থার্ড ইন্টারভালটা বেড়ে গেল, সেকেন্ডটা ছোট হয়ে গেল, ফার্স্টটা আরো ছোট হয়ে গেল। এইভাবে যদি n এর ভ্যালু বাড়াতেই থাকি, কি হবে, সেকেন্ড ইন্টারভালটা বাড়তেই থাকবে। ঠিক আছে, কত দূর অবধি যাবে, এমন কোনো পজিটিভ নাম্বার পাবো না যেটাকে সেকেন্ড ইন্টারভাল দখল করতে পারবে না, সেটাকে সেকেন্ড ইন্টারভাল নিয়ে নেবে। আমি যাই পজিটিভ নাম্বার নিই না কেন, আমি যে কোনো, কারণ আমরা আর্কিমিডিয়ান প্রপার্টি জানি, আমরা আর্কিমিডিয়ান প্রপার্টি কি জানি, 1/n < x, যেখানে n বিলংিং টু ন্যাচারাল নাম্বার। মানে কি, 1/n যে কোনো একটা ক্ষুদ্র পজিটিভ কোয়ান্টিটির থেকেও ছোট, তাই তো। তো আমি যতই এখানে 1/n এর জায়গায় কি হয়ে যাচ্ছে, 2/n। আমরা আর্কিমিডিয়ান প্রপার্টি পড়েছি, সেই আর্কিমিডিয়ান প্রপার্টি অনুযায়ী বলতে পারবো যে n এর মান আমি যতই x এর ভ্যালু আমি যতই ক্ষুদ্র নিই না কেন, n এর একটা ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে নেবো। সেই ম্যাক্সিমাম ভ্যালু নেওয়ার ফলে এই n এর, আমরা যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি আছে, n এর ভ্যালু আমরা যত খুশি তত বাড়াতে পারি। ফলে যে কোনো ক্ষুদ্র পজিটিভ কোয়ান্টিটি আমি চুজ করি না কেন, সেটা 2n এর ডান দিকে চলে যাবে, সেটা কি হয়ে যাবে, 2/n এর ডান দিকে চলে যাবে। ফলে কি হয়ে যাচ্ছে, গোটা ইন্টারভালটা n টেন্ডস টু ইনফিনিটি, এই যে গোটা ইন্টারভাল, গোটা এটা আমার কোথায় চলে যাচ্ছে, থার্ড ইন্টারভালটা গোটাটাকে কন্টেইন করে নিচ্ছে, যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে n টেন্ডস টু ইনফিনিটির জন্য 0, n টেন্ডস টু ইনফিনিটি থার্ড ইন্টারভালে যেহেতু কন্টেইন করে যাচ্ছে, এটার ভ্যালু 0, আর x = 0 তো 0। তাহলে লিমিটটা কি হয়ে যাচ্ছে, 0। ভালো করে বোঝো ব্যাপারটা, ঠিক আছে। এইখানে যদি আমি n এর ভ্যালু ইনফিনিটি বসাই হবে না, আমাকে ইন্টারভালটা দেখতে হবে, ঠিক আছে। এইটা হলো আমরা লিমিটটা পেলাম, হয়েছে। এবার ইন্টিগ্রেশন করি, আগে এই পোরশনটা বুঝে নাও। হয়েছে, এই পোরশনটা মুছে দিলাম। এবার এই পোরশনটা মুছে দেওয়ার পর
এবার আমরা ইন্টিগ্রেশন বের করব। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fn x সমান আমাদের 0 এসছে, তাই তো? এটা আমাদের 0 এসছে, লিখে রাখলাম। এবার ইন্টিগ্রেশন করব, ঠিক আছে? ইন্টিগ্রেশন আমার ইন্টিগ্রেশন 0 টু 1 আছে, তাহলে 0 টু 1 টাকে আমি ভাঙবো কত? ইন্টিগ্রেশন, আচ্ছা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আমার বাইরে থাকলো, লিমিটটা বাইরে থাকলো 0 টু 1 বাই n n স্কয়ার x dx। পার্ট পার্ট করে ভাঙবো, আমি তো ক্লোজ ইন্টারভাল 0, 1, আমার তো গোটাটা ভ্যালু দেওয়া, আমার পার্ট পার্ট করে ভ্যালু দেওয়া আছে। প্লাস ইন্টিগ্রেশন 1 বাই n টু 2 বাই n মাইনাস n স্কয়ার x প্লাস 2 বাই n dx প্লাস ইন্টিগ্রেশন 2 বাই n থেকে 1 কি হবে 0 dx। ঠিক আছে, এটা এবার ইন্টিগ্রেশন করো। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হয়েছে। আচ্ছা ইন্টিগ্রেশন করো, কি হবে? আচ্ছা এটা থার্ড ব্র্যাকেট দিলাম না, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। n স্কয়ার x, তার মানে কি হবে n স্কয়ার x স্কয়ার বাই 2 ক্লোজ ইন্টারভাল 0, 1 বাই n প্লাস এটা আমি যদি ইন্টিগ্রেশন করি মাইনাস n স্কয়ার x স্কয়ার বাই 2 প্লাস 2n আছে তো, হ্যাঁ, তাহলে 2nx 1 বাই n থেকে 2 বাই n প্লাস এটা তো 0 হবে, আমরা এক্ষুনি করলাম। কিভাবে হবে তোমরা জানো, আর এক্সপ্লেন করছি না, ঠিক আছে? ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা ভ্যালু বসাও, 1 বাই n যদি বসাও x, আচ্ছা n স্কয়ার বাই 2 বাইরে বেরিয়ে গেল, আর x স্কয়ারের জায়গায় 1 বাই n স্কয়ার, ঠিক আছে? প্লাস আচ্ছা আমরা প্রথমে এই পোরশনটা করছি, মাইনাস এখানে n স্কয়ার বাই 2 কমন, ঠিক আছে? x স্কয়ারের ভ্যালু বসছে, x স্কয়ারের ভ্যালু 2 বাই n মানে কত হচ্ছে 4 বাই n স্কয়ার হয়েছে, মাইনাস x স্কয়ার ভ্যালু 1 বাই n মানে 1 বাই n স্কয়ার। আচ্ছা প্লাস এবার 2n কমন, x এর ভ্যালু 2 বাই n মাইনাস 1 বাই n, ঠিক আছে? এটা বেরোলো ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ইন্টিগ্রেশন এটার ভ্যালু n স্কয়ার কেটে গেল 1 বাই 2 মাইনাস n স্কয়ার বাই 2, এটা যদি লসাগু করি কত হবে 3 বাই n স্কয়ার প্লাস 2 বাই n, এটা কি হয়ে যাবে 1 বাই n ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি কি হয়ে যাবে 1 বাই 2 মাইনাস n স্কয়ার কেটে গেল 3 বাই 2 প্লাস এটা কত হচ্ছে 2 ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই 2 মাইনাস 3 বাই 2 মানে মাইনাস 1, তাহলে মাইনাস 1 প্লাস 2 ইকুয়ালস টু কত আসছে 1। একটা সাইডের ভ্যালু আমরা পেয়ে গেলাম, একটা পার্টের ভ্যালু আমরা পেয়ে গেলাম, যে যখন আমরা লিমিট বাইরে ছিল ইন্টিগ্রেশন ভেতরে ছিল ভ্যালু কত পেলাম 1, ঠিক আছে? নাও এখানে করছি, নাও ইন্টিগ্রেশন 0 টু 1, ইন্টিগ্রেশন 0 টু 1 লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fn x dx। এটার ভ্যালু কত জানি আমরা, এই যে ভ্যালু কত বেরিয়েছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fn x কত বেরিয়েছে 0, তার মানে কত হবে ইন্টিগ্রেশন 0 টু 1 0 dx। এক্ষুনি বললাম ভ্যালু কত আসলো 0, এক্ষুনি বললাম ভ্যালু কত আসলো 0, তাহলে দুটো ভ্যালু কি সমান হলো? সমান হয়নি, দুটো ভ্যালু সমান হয়নি। তাহলে কি হবে, যেহেতু দুটো ভ্যালু সমান নয় তাহলে ফাংশনটা কি হবে আমাদের নট ইউনিফর্মলি কনভারজেন্ট। যেহেতু দুটো ভ্যালু সমান নয় সেহেতু ফাংশনটা আমাদের কি হবে নট ইউনিফর্মলি কনভারজেন্ট। এখানে লিখছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইন্টিগ্রেশন 0 টু 1 fn x dx নট ইকুয়ালস টু কি হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু 1 লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fn x dx, ঠিক আছে? তাহলে এখান থেকে কি পাবো নট
ইউনিফর্মলি কনভার্জেন্ট, নট ইউনিফর্মলি কনভার্জেন্ট। ঠিক আছে, বুঝে নাও, সিম্পল সাধারণ একটা অঙ্ক, একটু মাথা খাটিয়ে করতে হবে, একটা জায়গায় ভ্যালুটা বসানোটা, এই ভ্যালুটা বসানোটা একটু বুঝতে হবে, ভ্যালু বসানোটা বুঝে গেলে কিন্তু অঙ্ক বুঝে যাবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন তো কিছুই নেই, সহজ। নেক্সট পরের অঙ্ক, পরের অঙ্ক হচ্ছে fnx equals to nx 1 minus x square to the power n on close interval 0, 1। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমাদের কি করতে হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fnx সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি কি হবে nx 1 মাইনাস x স্কয়ার টু দি পাওয়ার n। ঠিক আছে, এবার লক্ষ্য করো এর ভ্যালুটা কি বেরোবে, দেখো n টেন্ডস টু যদি ইনফিনিটি বসাই, এই পোরশনটা লক্ষ্য করো, এটা ইনফিনিটিতে, এই পোরশনটা ইনফিনিটিতে যাচ্ছে, আর এই পোরশনটার দিকে লক্ষ্য করো, x এর ভ্যালু কত আছে, ক্লোজ ইন্টারভাল 0, 1। x এর ভ্যালু যদি আমরা 0 থেকে 1 এর মধ্যে বসাই, তাহলে কি হয়ে যাচ্ছে, x এর ভ্যালু যদি, আচ্ছা x এর ভ্যালু ভালো করে লক্ষ্য করো, যদি 0 বসাই, আগে এন্ড পয়েন্টগুলোতে দেখিনি, 0 বসালে 0, 1 বসালেও 0, তাই না, এটার ভ্যালু, এই গোটাটার ভ্যালু 0 বসালেও তো 0 হচ্ছে, আর 1 বসালে এখান থেকেও 0 হয়ে যাচ্ছে x এর ভ্যালু। এইবার লক্ষ্য করো 0 আর 1 বাদ দিয়ে যদি আমরা এখানে ভ্যালু বসাই, x স্কয়ার এর ভ্যালু, তাহলে কি হয়ে যাচ্ছে, এটা 1 মাইনাস সামথিং, ছোট্ট একের থেকে ছোট পয়েন্ট। এবার লিমিট যখন ইনটেন্স টু ইনফিনিটি পাচ্ছি, তখন এই পোরশনটা কি হয়ে যাচ্ছে, 0 এর দিকে যাচ্ছে, এটা যাচ্ছে 0 এর দিকে, এটা যাচ্ছে ইনফিনিটির দিকে। তাহলে এখান থেকে আমি ভ্যালু কি হবে, কি বের করতে পারবো, ঠিক আছে, যে জিতবে তার ভ্যালু হবে, জিতবে যে তার ভ্যালু হবে, তাই না। এখান থেকে আমাকে বলতে হবে যে কে জিতবে, কার ভ্যালু হবে, সাধারণত 0ই জেতে, কিন্তু সাথে কি হবে, মানে এখান থেকে আমরা কি বের করবো, আমাদের এক্স্যাক্টলি জিনিসটা আছে, এই জিনিসটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n আলফা টু দি পাওয়ার n, এই জিনিসটা আছে, যেখানে 0 লেস দ্যান আলফা লেস দ্যান 1, এটা আছে আমাদের। ঠিক আছে, এই পোরশনটা আছে, তাহলে এখান থেকে আমি কি বলবো, লিমিটটা কি আসবে, লিমিটটা লক্ষ্য করো এইটা। এবার আমরা কি করব, আচ্ছা আমার 0 লেস দ্যান আলফা লেস দ্যান 1 আছে না, 0 লেস দ্যান আলফা লেস দ্যান 1, তাহলে এটাকে আমি যদি উল্টে দিই, 1 গ্রেটার দ্যান 1 বাই আলফা লেস দ্যান 0, এটা দরকার নেই, আমার কি করছে, আমার কি আছে, আলফা লেস দ্যান 1 আছে, তো এটা বলতে পারি আলফা লেস দ্যান 1, তাহলে এখান থেকে 1 বাই আলফা গ্রেটার দ্যান 1 বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি 1 বাই আলফা গ্রেটার দ্যান 1। আচ্ছা 1 বাই আলফা যদি গ্রেটার দ্যান 1 হয়, আমি বিটা ধরে নিলাম, আমি ধরে নিলাম 1 বাই আলফা সমান বিটা সমান 1 বাই আলফা, লেট বিটা সমান 1 বাই আলফা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, দেন বিটা গ্রেটার দ্যান 1 আসছে আমাদের, তাহলে আমাদের বিটা গ্রেটার দ্যান 1 আসছে। হয়েছে, এটা পেলাম আমরা। আচ্ছা এইবার আমাদের কি করতে হবে, নাও লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n আলফা টু দি পাওয়ার n সমান, আমি কি লিখতে পারি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আলফার ভ্যালু কি হবে, এখান থেকে আলফা ইকুয়ালস টু কি হবে, 1 বাই বিটা, আলফা ইকুয়ালস টু 1 বাই বিটা হলে কি হয়ে যাচ্ছে, n ইনটু n বাই আলফা, মানে কি আলফা টু দি পাওয়ার n মানে 1 বাই বিটা টু দি পাওয়ার n, তাহলে ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি কি হয়ে যাচ্ছে, n বাই বিটা টু দি পাওয়ার n, উপরে পলিনোমিয়াল, নিচে কনস্ট্যান্ট টু দি পাওয়ার n,
ঠিক আছে, উপরে পলিনোমিয়াল নিচে কনস্ট্যান্ট টু দি পাওয়ার n, যেহেতু কনস্ট্যান্ট টু দি পাওয়ার n কি আমরা জানি যে কোনো কনস্ট্যান্টের পাওয়ার সব সময় কি হয়, কনস্ট্যান্টের পাওয়ার সব সময় ডমিনেট করে যে কোনো পলিনোমিয়ালকে। কিংবা তুমি কি করতে পারো, ইলাস্ট্রিটাল রুল করে দিতে পারো, ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, উপরে নিচে ডেরিভেটিভ করো, উপরে নিচে ডেরিভেটিভ করলে উপরে কনস্ট্যান্ট, নিচে n বিটা টু দি পাওয়ার n - 1, n টেন্ডস টু ইনফিনিটি হলে নিচে ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে এটা 0। তাহলে কে জিতলো, তাহলে এখান থেকে কে জিতলো আমরা বলতে পারলাম 0 জিতলো। তাহলে এখান থেকে আমরা এই লিমিটিং ভ্যালুটা কত পেয়ে যাব, এই লিমিটিং ভ্যালুটা কত পেয়ে যাব 0। এখান থেকে আমরা বলতে পারবো সরি লিমিটিং ভ্যালু বলছি, এই লিমিটটা কত পেয়ে যাচ্ছে 0, এটা আমরা পেয়ে গেলাম। হয়েছে, বুঝতে পারলে? এই যে এইভাবে আমরা বের করলাম, এইভাবে বুঝে নাও এই পোরশনটা, এইভাবে আমাদেরকে লিমিটটা বের করলাম। এবার আমাদের ইন্টিগ্রেশনটা বের করতে হবে। নাও লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইন্টিগ্রেশন 0 to 1 nx 1 minus x square to the power n dx, এই ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা কি করব, 1 minus x square সমান যদি আমরা u নিয়ে নিই তাহলে minus 2x dx সমান du, তাহলে এখান থেকে কি আসছে x dx সমান minus 1/2 du। তাহলে লিমিটটা আমাদের যেমন আছে তেমনই থাকলো, বাই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, x এর ভ্যালু যদি আমরা 1 বসাই তাহলে u হচ্ছে 0, x এর ভ্যালু 0 বসালে u হচ্ছে 1। আচ্ছা n যেমন আছে তেমন, আচ্ছা ওই জায়গাটায় -1/2 আর n থাকলো, x dx এর জায়গায় বসছে -1/2 du, আর এটার জায়গায় হচ্ছে u টু দি পাওয়ার n, u টু দি পাওয়ার n du ইকুয়ালস টু, আচ্ছা -1/2 আমরা বের করে নিলাম, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 to 0, হ্যাঁ n u to the power n এর ইন্টিগ্রেশন n u to the power n du equals to -1/2 লিমিট n tends to infinity, ইন্টিগ্রেশন যদি আমরা করি কি হবে, n u to the power n plus 1 by n plus 1 কত বসবে আমাদের 1 0 equals to -half লিমিট n tends to infinity। আচ্ছা যদি 0 বসাই ভ্যালু 0 হয়ে যাচ্ছে, আর 1 বসালে আমাদের কত আসছে -n by n plus 1 equals to -half লিমিট n tends to infinity, উপর নিচে n দিয়ে যদি ভাগ করে দিই কি আসবে -1 by 1 plus 1 by n equals to -half ইনটু কত আসছে -1 by 1 plus 0, তার মানে 1 -half আর 1 গুণ করলে কত হচ্ছে হাফ। তাহলে এই পোরশনটার ভ্যালু কত আসলো, হাফ। একটা পোরশনের ভ্যালু চলে আসলো হাফ, ঠিক আছে, ভালো করে বোঝো, কিচ্ছু নেই, প্লেন ইন্টিগ্রেশন। এন্ড আমরা কি করব, নেক্সট পোরশনটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 1 লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fnx dx সমান ইন্টিগ্রেশন 0 to 1 লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fnx dx। আমাদের ভ্যালু কত বেরিয়েছে, এই যে ভ্যালু কত বেরিয়েছে 0, তাহলে এটা কত হবে 0 * dx, তাহলে এটা ভ্যালু কত বেরোলো 0, এটা কত হাফ আর এটা 0, হাফ আর 0 দুটো কি সমান হচ্ছে, সমান নয়, দুটো যদি সমান না হয় তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি পেলাম, এখান থেকে আমরা কি পেলাম, देयरफॉर ইন্টিগ্রেশন देयरफॉर আমরা পেলাম লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইন্টিগ্রেশন 0 to 1 fnx dx not equals to integration 0 to 1 limit n tends to infinity fnx dx। ঠিক আছে, দুটো সমান নয়, তাহলে কি therefore the function is not uniformly convergent, তাহলে ফাংশনটা এখান থেকে আমরা কি বলবো, ফাংশনটা ইউনিফর্মলি কনভারজেন্ট নয়। এখান থেকে আমরা বলে দিতে পারবো যে ফাংশনটা আমাদের ইউনিফর্মলি কনভারজেন্ট নয়। এটা আজকে আরেকটা নতুন মেথড, ঠিক আছে। আর এই মেথড ছাড়াও আমরা আরো কিছু মেথড শিখলাম। এই মোটামুটি আমাদের এইগুলোই মেথড, এই মেথডগুলোর মাধ্যমে আমাদের ম্যাক্সিমাম 95% এর উপরের অঙ্ক আমাদের এই চ্যাপ্টারের হয়ে যাবে। এবং এই চ্যাপ্টারটা মূলত এই প্রবলেম বেসড, এই প্রবলেমগুলোর উপরে বেশি করে জোর দিতে হবে। এই ধরনের প্রবলেম বেশি পরীক্ষায় আসে, মূলত প্রবলেম বেসড। কিছু কিছু ছোট ছোট থিওরেম আছে, সেই থিওরেমের প্রুফগুলো করতে হবে, কিন্তু প্রবলেমটার উপরে বেশি করে জোর দিতে হবে, ঠিক আছে। ভালো করে প্রবলেমগুলোকে প্র্যাকটিস করতে হবে, কি করলে প্রবলেমগুলো হবে, বিভিন্ন রকম প্রবলেমগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে।